ধন্যবাদ। দর্শক শ্রোতাকে আমার সালাম, আমাদের সম্মানিত সহলোচকে আমার শুভেচ্ছা। বর্তমান আমাদের ফিসক্যাল ইয়ার 25 যে আমাদের লক্ষ্যমাত্রা আইএমএফ যেটা নির্ধারণ করে দিয়েছে, অন্তত পক্ষে আমাদের 5,18,000 কোটি টাকার যে আপনার এনবিআর এবং নন এনবিআর এর যে ট্যাক্স রেভিনিউ জেনারেশন কালেকশনের যে টার্গেট, সেটা আসলে সত্যিকার অর্থে এই অর্থ বছরের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। আপনি দেখবেন যে আমাদের বিনিয়োগ কিন্তু সংকুচিত হয়েছে। আপনার ব্যবসা বাণিজ্য আমি নানাভাবে আমরা দেখতে পেরেছি যে নতুন বিনিয়োগ কিন্তু আমাদের শিল্প খাতে কিন্তু আসছে না। এখন আমাদের মূল টার্গেট রাখতে হবে যে দেখবেন আপনার জিডিপি প্রবৃদ্ধির সাথে কিন্তু একটা সরাসরি ট্যাক্স রেভিনিউ কালেকশনের কিন্তু একটা করেলেশন কিন্তু সরাসরি আছে। আপনার আয়ের পরিধি যদি বৃদ্ধি না হয়, আপনার ট্যাক্স রেভিনিউ কিন্তু কালেকশন কিন্তু আপনার বৃদ্ধি পাবে না। এবং আপনি যদি বিগত 25 বছর 30 বছর যদি আপনি জিডিপি গ্রোথের সাথে যদি ট্যাক্স রেভিনিউ কালেকশনের ডেটাটা যদি আপনি তুলনা করে দেখেন, বাংলাদেশে যখনই আমরা দেখেছি যে জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, সেই বছর কিন্তু আমরা ট্যাক্স রেভিনিউ কালেকশনে কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখেছি। এখন বাংলাদেশে যে দুঃখজনক যে বাস্তবতাটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও এখন বর্তমানে মাত্র 7.3% এসে রয়েছে। আপনি যদি ইন্দোনেশিয়াকে দেখেন, ভিয়েতনামে দেখেন, চায়নার কথা তো বললামই না, কিন্তু আপনার উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে, ট্যাক্স রেভিনিউ জিডিপি রেশিও আপনার অন্তত পক্ষে আপনার 20 থেকে 25% একদম ন্যূনতম আপনার থাকতে হবে। কিন্তু বাংলাদেশে আমার যে আশঙ্কাটা রয়েছে সেটা হচ্ছে আপনার করের হার যেহেতু আপনার 32% 35% এবং মানে যদিও প্রোগ্রেসিভ স্ল্যাবের কারণে আপনার উচ্চ করের হারের কারণে কিন্তু আমরা অনেক ব্যবসায়ীদের কিন্তু এবং অনেক সম্ভাব্য করদাতাদের কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে কিন্তু নিরুৎসাহিত করছি। আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে যে অর্থনীতির যে চাকা, সেটাকে যদি আমরা সচল রাখতে না পারি, আয়ের পরিধি যদি আমরা বৃদ্ধি করতে না পারি, ভবিষ্যতে কিন্তু আমার ট্যাক্স রেভিনিউ জেনারেশনটা যেটা আমাদের লক্ষ্যমাত্রা এই বছরই রয়েছে আপনার 5 লক্ষ কোটি টাকার ঊর্ধ্বে, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা অর্জন করতে পারবো না। গত বছরের তুলনায় আমরা আমাদের যে এই কোয়ার্টার দেখি, আমরা দেখা যাবে যে 3.5%-এর মতো বৃদ্ধি পেয়েছে। আইএমএফ এর টার্গেট যেটা নির্ধারণ করে দিয়েছে, তারা বলেছে অন্তত বাকি 30% বৃদ্ধি করতে হবে ট্যাক্স রেভিনিউ জেনারেশন কালেকশনটা। এখন এনবিআর এর উপরে আমরা লক্ষ্যমাত্রা তো দেওয়াই যায়, কিন্তু লক্ষ্যমাত্রার সাথে যদি সহায়ক নীতি যদি বা সহায়ক কর নীতি যদি আপনি আরোপ করতে ব্যর্থ হন, ভবিষ্যতে কিন্তু আপনি করদাতাদের কিন্তু আপনি সঠিকভাবে আপনি উৎসাহিত করতে পারবেন না। আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কর্পোরেট ট্যাক্স রেট বর্তমানে যেটা রয়েছে, সেটা আজকে দেখবেন যে আপনার লিস্টেড প্রতিষ্ঠানের জন্য 25% মতো আছে, আনলিস্টেড প্রতিষ্ঠানের জন্য 32%। আমি মনে করি আপনার কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, আপনি চিন্তা করেন এখানে কিন্তু সকল এক্সপেন্সের পরে অর্থাৎ নেট ইনকামটা কিন্তু আসলে ক্যালকুলেশন করা হয়, সকল বিনিয়োগ, সকল খরচ, সকল দেনা পাওনা পরিশোধ করার পরে কিন্তু নেট প্রফিটের উপর কিন্তু আপনি ট্যাক্সেশনটা আরোপ করা হচ্ছে। তেমনি ভাবে যখন আপনি একদম ক্ষুদ্র মাঝারি শিল্প যারা এবং যারা চাকরিজীবী যারা রয়েছে, তাদের কিছু আমি মনে করি ট্যাক্স রিবেট ফেসিলিটি দেওয়া উচিত। কারণ আপনার আয় হয়েছে 1 লক্ষ টাকা, আপনার খরচের জন্য যদি অন্তত পক্ষে 30-40 হাজার যদি টাকা যদি খরচ হয়, খরচ করার পরে কিন্তু আমি মনে করি এই কর কর আহরণের লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করা উচিত। আপনি যদি হংকং এর ট্যাক্সেশন পলিসি দেখেন, সেখানে কিন্তু প্রাইভেট হাউস হোল্ডের জন্য কিন্তু আফটার এক্সপেন্স ট্যাক্সেশন আছে। তো আমি তেমনি ভাবে মনে করি বাংলাদেশে যদি একদম প্রথমেই আপনি বেতন দেওয়ার সাথে সাথে কর কেটে নেওয়ার চেয়ে, আমি মনে করি বেতন দেওয়ার পর খরচের পরে যেই আপনার সঞ্চয়টা থাকবে, সেটার উপর আমি মনে করি কর আরোপ করা যৌক্তিক। এবং অবশ্যই আজকে বর্তমানে যেই 3 লক্ষ টাকার যে কর সীমার যে হার দেওয়ার কথা, সেটা আমি মনে করি যে অন্তত পক্ষে একদম ন্যূনতম 5 লক্ষ টাকা যাদের বছরে আয় রয়েছে, তাদেরকে কোনোভাবে আমি মনে করি না যে 5% বা 10% আমি মনে করি না যে ট্যাক্স আরোপ করা উচিত। কারণ এখানে বাংলাদেশ আপনি জানেন যে মূল্যস্ফীতির উচ্চ উচ্চ হারের কারণে কিন্তু আজকে বর্তমানে মানুষের সঞ্চয় যেভাবে বিলীন হয়ে যাচ্ছে, একই সাথে কিন্তু ক্রয় ক্ষমতা কিন্তু আপনার ক্রমবর্ধমান ভাবে কিন্তু কমে যাচ্ছে। টিকিটটা রয়েছিল যেটা একসময় আমরা দেখেছিলাম 2021 সালের একদম শেষ দিকে $48 বিলিয়ন এসে যেটা পৌঁছেছিল, সেটা পরবর্তীতে আমরা একদম সর্বনিম্ন এসে দেখেছি যে $14.5 বিলিয়ন এসে পৌঁছাতে। এর পরবর্তীকালীন সময় আমরা দেখেছি যে আমাদের তুলনামূলকভাবে কিন্তু আপনার $1 বিপরীতে যখন আপনার 90 টাকা ছিল, তার পরবর্তীতে যখন আপনার প্রথমে হলো 95, তারপর 105, তারপর 115 এবং সর্বশেষ আমরা দেখলাম 119 টাকা। আজকে খোলা বাজারে আপনার এখন পর্যন্ত কিন্তু ডলারের রেট আমি মনে করি বিগত 6-7 মাসে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু স্থিতিশীল রাখতে পেরেছে এবং রেমিটেন্স পারফরমেন্স আসলে আমি মনে করি যে প্রশংসনীয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে আপনার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অবশ্যই আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে এবং খুব সুস্পষ্টভাবে বলেছে যে যেটা আপনার $85 বিলিয়ন আমার ইম্পোর্ট ছিল, সেটা আপনি কমিয়ে নেয় আপনি $60 বিলিয়ন
এসে পৌঁছেছে, সেটা আমি মনে করি অত্যন্ত ইতিবাচক, বিশেষ করে বর্তমানে যে আমাদের অর্থনীতি যে কঠিন একটা সংকটের মধ্যে দিয়ে গিয়েছিল। কিন্তু এর উপর আবার বলতে হয় যে আপনার রপ্তানির যে প্রবৃদ্ধির যে হার এবং যে লক্ষ্যমাত্রাটা ছিল, যে উন্নতি করার যে পরিকল্পনা ছিল, সেই আকাঙ্ক্ষার স্থানে কিন্তু যেভাবে আমাদের রেমিটেন্স বেড়েছে সেভাবে কিন্তু আমার রপ্তানি প্রবৃদ্ধি কিন্তু সেভাবে বাড়ে নাই। এবং এমন একটি বাস্তবতা রয়েছে, এবং বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে বৈদেশিক বিনিয়োগ যে আসবে, আপনি কি করে একটা বৈদেশিক বিনিয়োগকারীকে আপনি আকৃষ্ট করবেন যেখানে আপনার লোকাল ইনভেস্টররাই আপনার বিনিয়োগ করতে অনিচ্ছুক? আপনার প্রপার্টি রাইটস এর সিকিউরিটি নাই, ল এন্ড অর্ডারে আপনি এখন পর্যন্ত সিকিউরিটি দিতে পারছেন না, এমনকি আপনি কারেন্সি স্টেবিলিটি বিগত 2-3 বছরে আপনি সিকিউরিটি দিতে পারেন নাই। তো বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু স্থিতিশীলতা চায়, তারা গণতান্ত্রিক একটি পটভূমি তারা দেখতে চায়, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চায়, প্রপার্টি রাইটস এর প্রপার এনফোর্সমেন্ট দেখতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত জমি সংক্রান্ত প্রায় 1.5 কোটির অধিক মামলা রয়েছে, যেটা এখন পর্যন্ত কোনো ধরনের সুরা হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই। তো এমন বাস্তবতা আসলে সত্যিকার অর্থে বিরাজ করতে গেলে কিন্তু আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে কিন্তু বাংলাদেশে আসবে না। আবার একই সাথে আমরা শেষ কথাটি শুনতে চাই আপনার কাছে, শেষ কথাটি। রিজার্ভ ব্যালেন্স অবশ্যই, যেটা আজকে বর্তমানে $22 বিলিয়ন গিয়েছিল। আবার আমি দেখলাম যে আমাদের নেট ইন্টারেস্ট পেমেন্ট, যেটা আমাদের বৈদেশিক ঋণ, কিন্তু প্রায় এখনো বর্তমানে গ্রোস এক্সটার্নাল রিজার্ভ যেটা বর্তমানে $22 বিলিয়ন আছে, সেটা কিন্তু আসলে সত্যিকার অর্থে ধরে রাখতে, বিশেষ করে 2026 সালে যখন রূপপুরের রিপেমেন্টের টেনিউরটা শুরু হবে, আপনার রিপেমেন্ট করতে গেলে কিন্তু আসলে বাংলাদেশের আপনার রিজার্ভ কিন্তু আবারও কিন্তু চাপের সম্মুখীন হবে। এবং আমি আশঙ্কা করেছি যে 2026-27 অত্যন্ত চ্যালেঞ্জিং দুটি অর্থ বছর বাংলাদেশের অর্থনীতির জন্য।